বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে রেল নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা। মূর্তি আর ভাস্কর্য এক নয়, মামুনুল হকের শাস্তি দাবি, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের ঘোষণা। করোনায় আরো 29 মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার সাথে সাথেই আসবে ভ্যাকসিন, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। ডোপ টেস্টে ডিএমপির 73 সদস্য শনাক্ত, 10 জন চাকরিচ্যুত, মাদক দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। সেন্ট মার্টিনে ভ্রমণ সীমিত করায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা, সরকারের সিদ্ধান্ত সময় উপযোগী বলছেন দর্শনার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন, সারা দেশে গড়ে উঠবে রেল যোগাযোগ নেটওয়ার্ক। যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে এই স্বপ্নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করছেন অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বঙ্গবন্ধু রেল সেতু। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের উত্তরাঞ্চলে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মাঝখান দিয়ে বয়ে গেছে যমুনা নদী। উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই যমুনা নদীর ওপর নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু হবে দেশের সবচেয়ে বড় সেতু। প্রায় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করবে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন বাংলাদেশে জাপানের অবদান। বিএনপির ধ্বংস করা রেল ব্যবস্থা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পুনরুজ্জীবিত করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার। আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে উত্তর পশ্চিমাঞ্চলের এই যোগাযোগ ব্যবস্থা বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সরকার প্রধান। সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক করা, উন্নত করা এবং বহুমুখী করা, যাতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে হবে, সেদিকে নজর রেখেই আমরা করে যাচ্ছি। আমাদের আরও প্ল্যান আছে যে একেবারে ঢাকা থেকে আমরা বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল লাইন নিয়ে যাব। অর্থাৎ সমগ্র বাংলাদেশে একটা রেল যোগাযোগের ব্যবস্থা আমরা আমাদের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য। দক্ষিণ এশিয়ার সেতু বন্ধন হতে পারে বাংলাদেশ, এমন পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ, আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে। ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে, এই দুটোর সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি তাহলে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান বাড়বে, মানুষের যোগাযোগ বাড়বে। কাজে এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে। করোনার দ্বিতীয় তরঙ্গে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তো আমি দেশবাসীকে আহ্বান জানাবো, সকলে আমাদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে প্রতিবাদী মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের নির্দেশে ষড়যন্ত্রকারীরা আবারও মাঠে নেমেছে। দীপু শিকদারের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। এতে বক্তারা বলেন, মামুনুল হককে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করা হবে। বাংলাদেশের কোথাও তাকে মাহফিলে বক্তৃতা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা। আমরা মাওলানা মামুনুল হককে জানান দিতে চাই, আজকে আমরা প্রতিবাদ করলাম, এরপর আমরা যে কোনো ব্যাপারে আমরা প্রতিরোধ করে তুলব। জামাত এবং বিএনপির দোসর হিসাবে এদেশের ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এই কাজটি করছে। যেখানেই আমরা মামুনুল হককে পাবো সেখানেই তাকে প্রতিরোধ করে তুলব। বাংলাদেশের কোনো জায়গায় তাকে ওয়াজ করতে দেওয়া হবে না, তাকে কথা বলতে দেওয়া হবে না। বিকালে যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলা হয়,
বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রকারীরা সক্রিয়। এই বিষয়টি চিন্তায় রেখে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। আমরা জনগণকে সাথে নিয়ে উন্নয়নের মহাসড়কে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য যে জঙ্গি গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আজকে যে নতুন নাটক সাজাচ্ছেন, তাদের দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ এই মাটিতে আমরা দিব। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সম্প্রীতির সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে এই চেতনার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন নতুন দায়িত্ব নেওয়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। মূর্তি আর ভাস্কর্য এক নয় উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাজধানীর ধলাইপাড় মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে মৌলবাদী ও উগ্রপন্থী গোষ্ঠীর চলমান বিতর্কের মধ্যেই ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ফরিদুল হক খান। সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, ভাস্কর্য আর মূর্তি এক করে গুলিয়ে ফেলা যাবে না। একটা গোষ্ঠী বরাবরই অপব্যাখ্যা দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করে। মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক নয়। আজকে পাকিস্তানে যান, আপনি ভারতে যান, সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান না কেন, সব জায়গাতে ভাস্কর আছে। আর এই যদি ভাস্করই মূর্তি হয়, তাহলে টাকার ভিতরে বঙ্গবন্ধুর ছবি আছে, আরও এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো কিভাবে থাকলো? সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে হয়। এগুলো আসলে বোঝার হলো আমাদের নিজেদের মধ্যে বোঝার ভুল বোঝা উচিত যে মূর্তি আর ভাস্কর এক নয়। এই জিনিসটা যখন আমরা বোঝাতে সক্ষম হব, তখন সবকিছু একটা সমাধান আমরা পেয়ে যাবো বলে আমাদের বিশ্বাস। মূর্তি একটা ধর্মীয় বিষয় উল্লেখ করে সেটা নিয়ে কারো কোনো বিতর্ক থাকার কথা নয় বলেও মন্তব্য করেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী। কিন্তু আমরা এটা ভালোভাবে জানি যে মূর্তি এটা হলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছেন, সনাতন ধর্মের যারা আছেন, তাদের ধর্ম তারা পালন করবে। এটা নিয়ে তো কোনোদিন আজ পর্যন্ত হয়নি। আমরা যে ধর্মেরই হই না কেন, সে তার ধর্ম আমরা পালন করব। চলমান ইস্যুর সুরাহায় সব পক্ষকে ধৈর্য ধরে অপেক্ষারও আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। আপনারা অস্থির হওয়ার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকটা জিনিসকেই সূক্ষ্মভাবে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ডোপ টেস্টে এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের 73 মাদকাসক্ত পুলিশ সদস্য শনাক্ত হয়েছে। এরই মধ্যে 10 জনকে চাকরিচ্যুতও করা হয়েছে। চলতি সপ্তাহে আরও 18 জন পুলিশ সদস্যের চাকরিচ্যুতির আদেশ জারি হবে। 21 টেলিভিশনকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, কোনো পুলিশ সদস্য মাদক দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুজিবুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ বেশ পুরনো। এতে বিব্রত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভাবমূর্তি ফেরানোর অংশ হিসেবে ডোপ টেস্ট করে মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়া একটা দীর্ঘ লম্বা প্রক্রিয়া। সে প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে 10 জন সদস্য চাকরিচ্যুতির চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে। আর বাকি 18 জনের চাকরিচ্যুতির সাময়িক আদেশ যেটা, এটা জারি করা হয়েছে। সামনে সপ্তাহ নাগাদ চূড়ান্ত আদেশে 18 জনের নামেও জারি হয়ে যাবে। যখন আমরা দেখি সতর্ক করে কাজ হচ্ছে না, তার মাদক টেস্ট করা এবং পজিটিভ হইলে আবার একই প্রক্রিয়ার ভিতরে নিয়ে আসা, এই কাজগুলো অব্যাহত আছে। অনেক সময় মাদক দিয়ে নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগও আছে এক শ্রেণীর অসাধু পুলিশ সদস্যদের বিরুদ্ধে। কাউকে ফাঁসানোর চেষ্টা হলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। মাদক দিয়ে সাধারণ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছে, এইরকম অভিযোগ পেলে আমরা মানে সরাসরি ক্রিমিনাল মামলা যেটা, সেটাতে চলে যাচ্ছে। যে কারণ আপনি যেহেতু এই মাদকটি যে লোককে দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন, সেই লোক যেহেতু এই মাদকটা প্রকৃতপক্ষে ক্যারি করছিল না, তার মানে এই মাদকের প্রকৃতপক্ষে হেফাজতে ছিল আপনার। সুতরাং আপনার বিরুদ্ধে মানে নিয়মিত মামলা হবে। মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। আপনি যত বড় রাজনৈতিক ক্ষমতাধরই হন না কেন, বা আপনি সরকারি উচ্চ পর্যায়ের অফিসার হন, বা যাই হন না কেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
করোনায় 24 ঘন্টায় আরো 29 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 23 জনই পুরুষ। এ পর্যন্ত মৃতের সংখ্যা 6,609। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে 118টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 13,737 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 27,57,329 জনের। নতুন শনাক্ত 1,788 জন। মোট শনাক্ত 4,62,407। নতুন 2,287 জন সহ সুস্থ হয়েছেন 3,78,172। 24 ঘন্টায় শনাক্তের হার 13.02%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পর প্রথম ধাপে বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি জানিয়েছেন, টিকাদান কর্মসূচিতে বেসরকারি হাসপাতালগুলোকেও যুক্ত করা হবে। মানুষের অবাধ চলাচলে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার কথাও তুলে ধরেন মন্ত্রী। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে এই আলোচনা। বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার কথা। যেভাবে মানুষ অবাধে চলাফেরা করছে, স্বাস্থ্য নিয়মকে অবহেলা করছে, তাতে সংক্রমণ মোকাবেলা করা কঠিন বলেই মনে করেন অনেকেই। আলোচনায় উঠে আসে ভ্যাকসিন প্রসঙ্গ। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালও যাতে ভ্যাকসিন পায় তা নিশ্চিত করার দাবি জানান বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিকরা। কোভিড এবং নন কোভিড বোথ ট্রিটমেন্ট কিন্তু একই হসপিটালে চলছে। আলোচনায় অংশ নিয়ে করোনা পরীক্ষার ফি কমাতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিকদের অনুরোধ জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কোভিড মোকাবেলায় সাফল্যের কথা তুলে ধরে দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। জনসাধারণকে আরো বেশি সচেতন হওয়ার তাগিদ দেন মন্ত্রী। আমাদের হাসপাতাল বেড রেডি করে ফেলতে হবে এবং আমাদের টেস্টের ব্যবস্থা আরো ভালো করে রাখতে হবে, সেন্ট্রাল অক্সিজেন করে ফেলতে হবে। টেলিমেডিসিনও কাজ করছে, আমাদের সরকারি পর্যায়েও কাজ চলছে, এই কাজটিও বজায় রাখতে হবে। ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে আশাবাদও জানান স্বাস্থ্যমন্ত্রী। কোনো ভ্যাকসিন এখনো বাজারে সেভাবে আসে নাই। ফাইনাল ক্লিয়ারেন্স WHO যখন পেয়ে যাব, তখন আমাদের দেশও ইনশাল্লাহ প্রথম ধাপেই ভ্যাকসিন পেয়ে যাবে, কিন্তু WHO অনুমোদনের পরে। এবং আমাদের সরকারি হাসপাতালে যদি ভ্যাকসিন আমরা দেই, ইনশাল্লাহ প্রাইভেট হাসপাতালের জন্য আমরা ভ্যাকসিন ব্যবস্থা করব। সংক্রমণ রোধে আবারও সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জাহিদ মালেক। দেশবাসী ভালো থাকুন, আলোকিত থাকুন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। পরিবেশ প্রতিবেশ বিবেচনায় সেন্ট মার্টিনে ভ্রমণ সীমিত করা হলে বিদেশি পর্যটকরা বাংলাদেশ বিমুখ হবে বলে আশঙ্কা করছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। তবে দ্বীপ বাঁচাতে সরকারের সিদ্ধান্ত সময় উপযোগী বলছেন দর্শনার্থীরা। তপু শাইনের ক্যামেরায় সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে আরও জানাচ্ছেন জসিম জুয়েল। সুনীল আকাশ, সাথে মুগ্ধতা ছড়ানো দিগন্ত বিস্তৃত জলরাশি, ঝাউবন, ছড়ানো ছিটানো প্রবাল। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের আকাশ যেন মিশেছে সমুদ্রের নীল জলে। তবে গত কয়েক বছর ধরে দ্বীপের উপর বেড়েছে অত্যাচার, তৈরি হয়েছে নানা স্থাপনা, তাই ক্ষতির মুখে পড়েছে পরিবেশ প্রতিবেশ। একমাত্র প্রবাল দ্বীপটি বাঁচাতে ভ্রমণ সীমিত করার পাশাপাশি বেশ কিছু নির্দেশনা জারি করেছে সরকার। স্থায়ী অবকাঠামো নির্মাণ, রাতে বিচে আগুন জ্বালানো এবং উচ্চ শব্দে গান বাজানোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে হতাশ ব্যবসায়ীরা। আমরা ইনকাম করতে পারবো না, আমাদের অনেক লস হবে। যদি পর্যটক বেশি আসলে আমরা ইনকাম বেশি করতে পারবো, আমাদের ব্যবসা অনেক সুন্দর করতে পারবো। ব্যবসার উপর অনেক প্রভাব পড়বে, আর আমাদের এখানে পর্যটক নির্ভর করাটা আমাদের একদম উচিত হবে না। হোটেল ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, পর্যটক কমে গেলে ক্ষতির মুখে পড়বে দেশের পর্যটন খাত। সরকার যেটা প্রস্তাব করেছে 1250 বা 1000 টুরিস্টকে একদিনে যেতে দিবে আর অতিরিক্ত দিবে না। এখানে কিন্তু সাধারণ প্রবণতা হলো 3-এর 2 ভাগ টুরিস্ট সকালে গিয়ে দুপুরে চলে আসে, তাহলে থাকবে মাত্র 400। তবে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছেন দর্শনার্থীরা। সরকার যেহেতু ঠিক করেছে, নিশ্চয়ই আমাদের ভালোর জন্য এটা ডিসিশনটা নিয়েছেন। এই তো আমাদের মতো পর্যটকদের ওইভাবে শিডিউলটা মেনটেন করতে হবে, ইজিলি ঘোরাফেরা করতে পারি, সেটা ভেবেই হয়তো সরকার নিয়েছে। তো আমি মনে করি ভালোই হবে যদি আমাদের মানুষ কম আসতে পারবে, তারা ভালোভাবে ঘুরে যেতে পারবে। পলিথিন, তারপর প্লাস্টিক, বিভিন্ন জিনিস ফালাইয়া আমরা সমুদ্রে নষ্ট করছি, এই জন্য প্রাকৃতিক প্রজনন ক্ষমতা তাদের সমস্যা হইতেছে, এই জন্যই তারা সরকার এই ডিসিশন নিয়েছে। আমাদের ভালোর জন্যই করছে।
কারণ এই সৌন্দর্যটা যদি ধরে রাখা যায় তাহলে আমরা নেক্সট টাইম আরও আসতে পারবো, আরও দর্শক বাড়বে, পর্যটক বাড়বে। অবশ্যই এটা একটা সাধুবাদ জানানো যাক লাগে যে আসলে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। সেন্ট মার্টিনে এখন প্রতিদিন গড়ে 10,000 পর্যটক ভ্রমণ করেন। বর্তমানে দ্বীপটিতে 106টি হোটেল, কটেজ ও 20টিরও বেশি রেস্তোরাঁ রয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, সেন্ট মার্টিন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মাই ম্যান দিয়ে কমিটি নয় বললেন ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক গোষ্ঠীর কাউকে নেওয়া যাবে না। এলপিজি গ্যাসের দাম নিয়ে হাইকোর্টের আদেশ পালন করেনি বিইআরসি। আদালত অবমাননার রুল জারি। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটির সম্মেলনে তাগিদ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজস্ব বলয় তৈরি করে মাই ম্যান দিয়ে কমিটি করা যাবে না। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, দখলদার কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীর কাউকে দলে নেওয়া যাবে না বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। জেলা সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল শেষ করে তারপর জেলা কমিটি করতে হবে। কাউন্সিল আয়োজনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে দলে ত্যাগী, নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নিজস্ব বলয় তৈরি করতে মাই ম্যান দিয়ে একটা কমিটি গঠন করা, এটা পরিহার করতে হবে। গ্রাম্য আদালতের বিভিন্ন অসঙ্গতি দূরীকরণে স্বদেশে কাজ করছে সরকার। প্রয়োজনে আইনের সংশোধন ও পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে গ্রাম্য আদালতের আইনগত কাঠামো সংস্কার বিষয়ক জাতীয় পর্যায়ের পরামর্শ সভায় যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, গ্রাম্য আদালতের বিভিন্ন আইনের সংশোধন বা সংযোজন প্রয়োজন হলে তা দ্রুত করা হবে। আর ছোট ছোট বিষয়গুলো গ্রাম্য আদালতে মীমাংসা করা হলে তা বিভাগীয় আদালতে যাবে না, ফলে সেখানে মামলার চাপ কমে আসবে বলেও জানান মন্ত্রী। স্থানীয় সরকারের আইনগুলোতে যেখানে অসঙ্গতি আছে সেই অসঙ্গতিটা আমরা দূর করবো। এছাড়া আইন তো তৈরি হয়েছে মানুষের জন্য এবং মানুষকে আশঙ্কা পূর্ণ করার জন্য। তো সে আইন প্রয়োজনে আবার মানুষের কল্যাণের জন্য যদি প্রয়োজন হয় তাহলে কোথাও আমার মনে পরিবর্তন হতে পারে। এলপিজি গ্যাসের দাম নির্ধারণ নিয়ে হাইকোর্টের আদেশ পালন না করায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ রুল জারি করে 15 ডিসেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন। গত 25 আগস্ট হাইকোর্ট বিইআরসিকে গণশুনানি করে এলপিজির দাম নির্ধারণ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আদেশ বাস্তবায়ন না করায় এই রুল জারি করেন হাইকোর্ট। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে ঢাকা চেম্বার আয়োজিত শিল্পনীতির সীমাবদ্ধতা ও সম্ভাবনা শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে শিল্পমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি। করোনা মোকাবেলায় এসএমই খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন সরবরাহে 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার। তবে এ খাতের প্রণোদনার অর্থ ছাড়ে এখনো পিছিয়ে ব্যাংকগুলো। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনীর 320 জন সদস্য। এ উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টের বাসার ঘাটিতে বিমান বাহিনীর সদস্যদের ব্রিফ করেছেন এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেনিয়ামাত। শান্তিরক্ষা মিশনের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে কঙ্গোগামী সদস্যদের নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান। করোনা ভাইরাসের বিস্তার রোধ ও আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সতর্ক করেন তিনি। এই শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর 3টি কন্টিনজেন্টে 3 জন নারী কর্মকর্তা সহ 320 জন সদস্য কঙ্গোতে দায়িত্ব পালন করবেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় আজ এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। সেনাবাহিনী প্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ডক্টর মিতা ব্যানার্জি। সেনাবাহিনী প্রধান বিইউপির 2016-2017 শিক্ষাবর্ষের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান আর নেই। দুপুর 1:15টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দুদিন আগে করোনা পজিটিভ হয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর 1:15টার দিকে ব্রেন স্ট্রোক করে মারা যান তিনি। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা মামলার তদন্তের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধের তদন্ত সংস্থার সমন্বয়ক হন তিনি। এক পর্যায়ে প্রধান তদন্তকারী কর্মকর্তা ও সমন্বয়ক হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল হান্নান খান। গাজীপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলার 15তম বার্ষিকী আজ। 2005 সালের এ দিনে জেএমবির বোমা হামলায় 4 আইনজীবী সহ নিহত হন 10 জন, আহত হন অনেকে। এ ঘটনায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে 2টি সহ মোট 5টি মামলা হয়। তবে এখনও 3 মামলা বিচারাধীন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 2005 সালের 29 নভেম্বর সকাল 9:30 গাজীপুর জেলা আইনজীবী সমিতির এই 2 নম্বর হলরুমে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি। মারা যান আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা, আনোয়ারুল আজম সহ 5 বিচারপ্রার্থী ও ঘাতক জেএমবি সদস্য। আহত হন অন্তত 30 জন। সেই বিভীষিকাময় হামলার দুর্বিষহ ক্ষত এখনও বয়ে চলতে হচ্ছে অনেককে। আহত হওয়ার পরে আমি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেই। পরবর্তী সময় আমি কলকাতা চিকিৎসা নেই। 2বার আমি কলকাতা যাই। এখনও আমার শরীরে 10টা স্প্লিন্টার রয়েছে। আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারি না। সারা শরীরে ক্ষত বিক্ষত আছে। এছাড়া আমার একটা চোখ ওদিন গলে পড়ে গেছে। বসার জন্য চেয়ারটা টান দিলাম আর ছিটকে আমি নিচে পড়লাম। আমার কি হলো আমি বুঝতে পারি নাই। পুরা রুম কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। গাজীপুর আদালতে বিচারাধীন বোমা হামলা ও নাশকতার 3 মামলা। দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি চান বিচারপ্রার্থীরা। দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ফাঁসির রায় অবশ্যই কার্যকর হবে সে প্রত্যাশা ব্যক্ত করি। ঘটনার 8 বছর পর 2013 সালের 20 জুন হত্যা মামলায় 10 জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত 4। একই আদালত বিস্ফোরক ঘটনায় অন্য একটি মামলায় অভিযুক্ত জেএমবি সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এবছর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে না, জানালেন এনবিআর চেয়ারম্যান। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তালুকদার গ্রুপের এমডি নুরুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর থেকে তাকে গ্রেফতার করে রাজধানীর উত্তরা থানা পুলিশ। নুরুল ইসলামের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের দায়ের করা 8,60,00,000 টাকার চেক প্রত্যাখ্যানের মামলা রয়েছে। নেগোশিয়েবল ইনস্টলমেন্ট অ্যাক্টের অধীনে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এছাড়া অভিযুক্ত নুরুল ইসলাম তালুকদারের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ আছে। 15 তরুণ চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে রাজধানীর গ্যালারি 9-এ অনুষ্ঠিত হয়েছে যৌথ চিত্র প্রদর্শনী দি পাওয়ার অফ আর্ট। শিল্পী গাজী এম রহমানের উদ্যোগে এই চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন তরুণ 15 চিত্রশিল্পী। বিষয়বস্তু হিসেবে প্রদর্শনীতে উঠে এসেছে গণতন্ত্র ও মানবাধিকার। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশির ভট্টাচার্য ও চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মোস্তাফিজুল হক সহ বিশিষ্ট চিত্রশিল্পীরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর ২৬তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সকালে ডিআরইউ চত্বরে এই সভায় অংশ নেন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ। শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এরপর অর্থ সম্পাদক ও সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এতে বিদায়ী বছরের আয় ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। সোমবার ডিআরইউ নির্বাচন ভোটে জয়ী ২১ জনের নতুন কমিটি আগামী ১ বছর নেতৃত্ব দেবে সংগঠনটির। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এবছর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমতুল্লাহ মনি। এনবিআর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা ১৩,২০,০০০, কর পরিশোধ হয়েছে ২,৩৮৭ কোটি টাকা। এ সময় সক্ষমতা বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় আয়করের ক্ষেত্রে বাড়েনি বলেও জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন দিতে পারবেন না তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। যৌক্তিক কারণ দেখাতে পারলে ২% জরিমানাও মওকুফ হতে পারে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারের দরজা উন্মুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন আইপিএফসি, ট্রেড ফ্যাসিলিটেশন অফিস কানাডা টিএফও কানাডা এবং বিজনেস প্রমোশন কাউন্সিল অফ বাংলাদেশ। এরই অংশ হিসেবে এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ নামে কর্মসূচির প্রথম পর্বে ২৯ জন বাংলাদেশি ট্রেড প্রফেশনালকে প্রশংসাপত্র প্রদান করা হয়। বক্তারা জানান, এ কর্মসূচির আইটিএফসি, টিএফও কানাডা এবং বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিলের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিএফসির সিইও ইঞ্জিনিয়ার হানিস সালেম সনবল, টিএফও কানাডার নির্বাহী পরিচালক স্টিভ টিপম্যান ও বিপিসির কোঅর্ডিনেটর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রিয়াজউদ্দিন বাজার উপশাখা এবং রূপতলী উপশাখার উদ্বোধন করা হয়েছে। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম ও বরিশালে এই উপশাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২টি উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যাত্রা শুরু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। রাতে রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়তুল্লাহ ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। আলোচনায় অংশ নিয়ে প্রফেসর শিবলি রুবায়তুল্লাহ বলেন, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রে শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশের রেল নেটওয়ার্ক করার পরিকল্পনা। মূর্তি আর ভাস্কর্য এক নয়, মামুনুল হকের শাস্তির দাবি, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের ঘোষণা। করোনায় আরও ২৯ মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার সাথে সাথে আসবে ভ্যাকসিন, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। ডোপ টেস্টে ডিএমপির ৭৩ সদস্য শনাক্ত, ১০ জন চাকরিচ্যুত, মাদক দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। সেন্ট মার্টিনে ভ্রমণ সীমিত করায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা, সরকারের সিদ্ধান্ত সময় উপযোগী বলছেন দর্শনার্থীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21dash.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।